ভয়েস অব আমেরিকার প্রতিবেদন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। জানাবো কারাগারেও নির্ভার আওয়ামী লীগের মন্ত্রী আমলারা, এবং সর্বশেষ জানাবো নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট, নন্দিত নিন্দিত পলক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত একটি ভার্বাল নোট পেয়েছে। তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিমধ্যে অনেক দুর্বল হয়ে গেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের পর এই সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো মনোজ যোশী বলেন, হাসিনার প্রত্যর্পণের অনুরোধ দিল্লিকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে, যা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করবে। আর ভারত এই অনুরোধ মেনে নিতে পারবে না, কারণ তিনি এখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, গত 5 আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশে তার নেতৃত্বে থাকা আওয়ামী লীগের 16 বছরের শাসনের পতন ঘটে। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিশ্লেষকেরা মনে করছেন ভারতের পক্ষ থেকে এই অনুরোধ মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু রাজনৈতিক অপরাধের এই প্রত্যর্পণ চুক্তি এড়ানোর সুযোগ আছে। সম্প্রতি ভারতীয় অবস্থা ANI-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাচদেব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। তিনি বলেন, ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও তেমনই বলতে পারেন। তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাচদেব আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক বিবেচনায় প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেয়। মহেশ সাচদেব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে, যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে। তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন, ভারত কখনো এই অনুরোধ মেনে নেবে না। হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু, দিল্লি তাকে ফিরিয়ে দেবে না। তারা সম্ভবত প্রত্যর্পণ চুক্তির কোনো একটি ধারা প্রয়োগ করবে যাতে তাকে ঢাকায় ফিরিয়ে দেওয়া না যায়। 2 সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। তার এই সফর দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার পথে আশা তৈরি করেছিল, কিন্তু এই প্রত্যর্পণ অনুরোধ সম্পর্ক পুনরুদ্ধারের পথে বাধা হয়ে দাঁড়াবে। ঢাকা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক জানান, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করতে যাচ্ছে। এখন যদি ভারত তাকে ফিরিয়ে না দেয়, তবে দেশের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও শক্তিশালী হতে পারে। ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিশেষত বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থিতিশীলতা রক্ষার জন্য দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভৌগোলিকভাবে ভারত এমন একটি অঞ্চলে রয়েছে যেখানে প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি সবসময় উত্তেজনাপূর্ণ থাকে। তাই বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক দেশটির জন্য উদ্বেগের। এছাড়া উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে উভয় দেশ দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সাময়িক অস্বস্তি তৈরি করলেও বিশ্লেষকরা আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সম্পর্কের এই জটিলতাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে।
পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতা এবং পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যৎ সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি করবে। কারাগারেও নির্ভর আওয়ামী লীগের মন্ত্রী আমলারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর সেদিনই দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই গুম, খুন, হত্যা, অর্থ পাচার সহ নানা মামলায় জর্জরিত আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রী আমলা, সুবিধাভোগী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। এর মধ্যেই গ্রেপ্তারও হয়েছেন শতাধিক। এসব শীর্ষ দলবাজ নেতাকর্মীর অনেকে বর্তমানে কারাগারে রয়েছেন। শুরু হয়েছে বিচার কার্যক্রম। গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এসব নেতাকর্মী যেখানে অজানা ভবিষ্যতের আতঙ্কে ভয়ে থাকার কথা, সেখানে কারাগারে থেকেও তারা যেন রয়েছেন নির্ভর। থাকছেন রাজকীয় হালে, পাচ্ছেন ভিআইপি সুযোগ সুবিধা। এমনকি কারাগারে থেকেও চাপে রেখেছেন প্রশাসনকে। গণঅভ্যুত্থানে দমে যাওয়া আওয়ামী লীগের এসব নেতাকর্মীর আবারও মাথাচাড়া নিয়ে ওঠার নেপথ্যে কারণ সম্পর্কে সূত্র জানিয়েছে, হাসিনার মন্ত্রী আমলারা ভাবছেন তাদের কিছুই হবে না। আর এই আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়েই তারা কারাগারে বসেও পুলিশকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আটক হওয়া গুম খুনের মাস্টারমাইন্ড, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জিয়াউল আহসান পুলিশকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন তার কিছুই হবে না। তার ধারণা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এ বিষয়ে সূত্র জানায়, জিয়াউল আহসান পুলিশের সাথে নিয়মিত উদ্ধত আচরণ করছেন। পুলিশকে জিয়াউল আহসান বলেন, তোমরা মার খেয়েছো, সামনে আরও মার খাবে, সুতরাং সাবধান হয়ে যাও। অথচ তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। এদিকে নানা অপকর্মের অলরাউন্ডার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকেও আদালতে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, এই দিন তো দিন না, আরও দিন আছে। কামরুল ইসলামের শুনানির সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুনানির সময় নিয়মের তোয়াক্কা না করে বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরায় সামনে চলে গেছেন কামরুল ইসলামের ছেলে ডক্টর তানজিল ইসলাম অদিত। শুধু তাই নয়, সম্প্রতি সালমান এফ রহমান, শাহজাহান খান সহ হাসিনার ক্ষমতাধর 8 মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার সময় সবাইকে এক ফ্রেমে দেখা যায়, যেখানে সবাই ছিলেন বেশ হাসি খুশি ও প্রফুল্ল। আবার কাউকে দোয়া চাইতেও দেখা গেছে। সবার মধ্যে ছিল আত্মবিশ্বাস। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই আত্মবিশ্বাস দেখে বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগের আর হুমকি দিয়ে কোনো লাভ নেই, এরা মাটির সঙ্গে মিশে গেছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে প্রায় বেশিরভাগ মন্ত্রী আমলা ছিলেন বেপরোয়া। অপরাধী ও বন্দী আওয়ামী লীগ নেতারা জেলখানায় থেকেও নির্ভর। তবে হাসিনার মন্ত্রী আমলারা কারাগারে বসে কিছু ভুয়া হুঙ্কার দিচ্ছেন। এসব হুমকি এদেশের জনগণ আর নেয় না। কাজেই ফ্যাসিস্ট আর কখনোই বাংলার মাটিতে ঘুরে দাঁড়াতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বৈরাচারী হাসিনার আমলে প্রায় বেশিরভাগ মন্ত্রী আমলা ছিলেন ব্যাপক বেপরোয়া, যার ধারাবাহিকতা এখনও রয়েছে বলেই মনে করছেন তারা। নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাক আউট, নন্দিত নিন্দিত পলক। সারা বিশ্বে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। বাংলাদেশেও এর প্রভাব রয়েছে। শিক্ষার, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, বিনোদন সহ প্রতিটি খাতে ইন্টারনেটের ব্যবহার অপরিহার্য। ইন্টারনেটের অপ্রতুলতা বা অপ্রাপ্যতা জনজীবনকে পুরোপুরি স্থবির করে দেয়। ফলে ইন্টারনেটকে মৌলিক মানবাধিকারের অংশ হিসেবেও গণ্য করা হয়। কিন্তু চলতি বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 8 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখা হয় সরকারের নির্দেশনায়। টেলিযোগাযোগ খাতে এমন নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা শুধু এবছর নয়, বরং 2 দশকের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা। এর পেছনের কারিগর হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ ওঠে। এছাড়া ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুককে দায়ী করে দেওয়া বক্তব্য সহ নানা কারণে পলক সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে নিন্দিত হন। একই সঙ্গে সারা বছরের মধ্যে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ওই ঘটনা দেশব্যাপী তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে আওয়ামী সরকার। 5 দিনের মাথায় 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়।
10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু ফেসবুক সহ মেটার অন্যান্য প্ল্যাটফর্ম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বন্ধ রাখা হয়। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও বন্ধ ছিল। সর্বশেষ 5 আগস্ট বেলা 11টা নাগাদ ইন্টারনেট বন্ধ রাখা হয়। নিন্দিত হয়েছেন নন্দিত পলক। অভিযোগ রয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই ব্ল্যাকআউট কার্যকর হবে। যদিও শুরুতে পলক দাবি করেছিলেন মহাখালীর খাজা টাওয়ারের ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।